দর্শক, স্বাগত আপনাদের সবাইকে এটিএন বাংলার সাপ্তাহিক বিশেষ আলোচনার অনুষ্ঠান যে কথা কেউ বলেনি থেকে। আপনারা সবাই জানেন, আমাদের এই অনুষ্ঠানে আমরা সাধারণত সমাজের অপ্রচলিত কিংবা যে সকল ঘটনা টেলিভিশনের সাবজেক্ট বা আলোচনার বিষয় হয় না, সে সকল বিষয়কেই টেনে নিয়ে আসি, আলোচনা করি। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত থাকেন সংশ্লিষ্ট বিষয়ের কর্তৃপক্ষ ব্যক্তি, যারা কিনা সচরাচর টেলিভিশনের মুখোমুখি হন না। আজ ঠিক একইভাবে আমরা আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয় একেবারেই নতুন, একজন নুরুল করিমের স্বপ্ন। দর্শক, আজ এ বিষয়ে, এই নুরুল করিমের বিষয়ে কথা বলতে নুরুল করিম নিজেই আমাদের স্টুডিওতে হাজির রয়েছেন। তিনি যুক্তরাজ্য প্রবাসী এবং বাংলাদেশের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, সহযোগী সংস্থা, যারা কিনা সমাজের নানা পদে উন্নয়নের জন্য কাজ করছেন, ইসলাম করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান। আমি আপনাকে আজকে এখানে আমাদের দর্শকদের সামনে হাজির করার একটি বিশেষ অর্থ রয়েছে। আমরা একটা বিশেষ কারণে আপনাকে হাজির করেছি। বাংলাদেশ একটি দরিদ্র দেশ, এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমাদের নানা রকমের সংকট রয়েছে, তার ফাঁকেও কিছু আশাব্যঞ্জক খবর রয়েছে। সেরকমের একটি ইতিবাচক খবর আপনাকে আমরা মনে করছি। আপনি নিজ উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিজের বেতনের অর্জিত পয়সা দিয়ে সমাজ সেবা করার চেষ্টা করছেন। আমরা এর মধ্যে কয়েকটি পত্রিকায় আপনার এই খবর দেখেছি যে আপনি আপনার রোজগার করা বেতনের অংশ থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য সমাজ সেবামূলক কর্মকাণ্ড, বিশেষ করে শিক্ষামূলক কর্মকাণ্ডে সহায়তা দিয়ে আসছেন। কেন করছেন? একটা জাতি তার উন্নত শিখরে উঠতে হলে শিক্ষা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এডুকেশন ইজ দি ব্যাকবোন অব দি নেশন। সেই দৃষ্টিকোণ থেকে আমি শিক্ষাকে প্রায়োরিটি দিয়েছি। এবং এটি আপনি মনে করেছেন যে এই জায়গাটা শক্তপোক্ত করতে পারলে আমাদের অনেক কিছু সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব? হ্যাঁ, আমি এটাকে এভাবে দেখেছি যে এডুকেশন ইজ দি ব্যাকবোন অব দি নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা আমরা ছোটবেলা পড়েছিলাম, কিন্তু আফটার 48 ইয়ার্স আমি যখন এটার উপর অনেক পড়াশোনা করেছি, আমি দেখেছি এটা রং। এডুকেশন, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হতো, তাহলে পৃথিবীতে যত ক্রাইম সফিস্টিকেটেড হচ্ছে, যত ডিসি প্রতারণা হচ্ছে সারা বিশ্বে, এগুলো কিন্তু শিক্ষিত লোকেরাই করছে। যারা উচ্চ শিক্ষিত, ওরা অত্যন্ত সফিস্টিকেটেড ওয়েতে কাজগুলো করছে। তখন আমি এটার সাথে অ্যাড করেছি, নট এডুকেশন, গুড এডুকেশন ইজ দি ব্যাকবোন অব দি নেশন। মানে সুশিক্ষা জাতির মেরুদণ্ড। সেটা আমি আমার শিক্ষা আপনি কাকে বলছেন? সুশিক্ষা হলো যে শিক্ষা, একটা শিক্ষা গ্রহণ করে আপনি যারা দেশের জন্য কাজ করবে, ইতিবাচক অর্থে, ইতিবাচক, এবং মানে সেই শিক্ষাটা কুশিক্ষা হিসেবে বা খারাপ অর্থে ব্যবহার হবে না। অর্থাৎ আমি শিখবো কল্যাণের জন্য, শিখবো অকল্যাণের জন্য নয়, সেই কথাই বলছি। কারেক্ট, সেটাই। আমি আপনার বাল্যকাল সম্পর্কে একটু জানতে চাই। মানে আপনি একটা ভালো উদ্যোগ নিয়েছেন, আমরা আজকে আপনাকে এখানে উৎসাহ দিচ্ছি, আপনাকে উদ্দীপনার সাথে একমত পোষণ করছি। আপনার বাল্যকালটা কি তাহলে সেই রকম ভাবে মানে শুরু হয়েছিল, ভালো হিসেবে শুরু হয়েছিল? আমার বাল্যকাল তো গ্রামেই কেটেছে। কোথায় আপনার গ্রামের বাড়ি? আমার গ্রামের বাড়ি নোয়াখালী, কোম্পানিগঞ্জ। গ্রামে আমার জন্ম। মেঠোপথ, শান্তপুকুর, চৈত্রের দুপুর, শীতের সকাল, বসন্তের বাতাস, এই প্রকৃতির রূপ বৈচিত্র্যের মধ্যে আমি বড় হয়েছি। বড় হয়েও আমার স্বপ্ন ছোটবেলা থেকে শিক্ষা, যে আমার দেশের যে গণতান্ত্রিক বলেন, দেশের প্রত্যেকটা সেক্টরে কিন্তু সুশিক্ষার প্রয়োজন। এই জন্য আমি ওই সুশিক্ষাকে প্রায়োরিটি দিয়েছি। আপনি লন্ডনে গিয়েছেন কবে, মানে যুক্তরাজ্যে গিয়েছেন কবে? 1990-তে। তখন আপনি কেমন, মানে কি করতেন? আমি পড়াশোনা করে গেছেন? আমি ম্যানেজমেন্টের উপর অনার্স কমপ্লিট করেছি। তারপরে আপনার যে ওখানে যাওয়া, এটা কি পড়ালেখার জন্যই যাওয়া নাকি জীবিকার সন্ধানে যাওয়া? দুটোই, পড়াশোনা এবং জীবিকা। যেহেতু আমরা একটা দরিদ্র দেশে থাকি, আমাদের পারিবারিক যে ডিমান্ড, সেখানে শিক্ষার সাথে সাথে একটা ছেলে স্বপ্ন দেখে তার পরিবারকে কিভাবে বড় করবে, তার গ্রামকে কিভাবে করবে, তার রাষ্ট্রকে কিভাবে সে হেল্প করবে, সেটা ইন্টার রিলেটেড। আপনার এডুকেশন এবং যে আপনার পভার্টি, দুইটাই একসাথে। আপনি লন্ডনে গিয়ে যখন প্রথম পড়লেন, তখন মানে নামলেন, তারপরে আপনার ওখানকার সাথে অ্যাডজাস্ট করাটা কিভাবে হলো? মানে কিভাবে মিশলেন সেখানকার সামাজিকতা, ওই দেশের মানুষ, শিক্ষা ব্যবস্থা, সবকিছুর সাথে? এটা ডিফিকাল্ট ছিল। ওটা হলো একটা সুপ্রতিষ্ঠিত একটা গণতান্ত্রিক দেশ হলো গ্রেট ব্রিটেন, যেখানে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত এবং সেখানে সিস্টেমগুলো এভরিথিং বেটার দ্যান এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আর সে দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ একটা নিম্ন মধ্যবিত্ত, নিম্ন আয়ের দেশ। আমরা ডেভেলপিং কান্ট্রি তো না, এবং আমার জন্ম গ্রামে। সুতরাং আমার কালচারালি এবং এডুকেশন এভরিথিং থেকে এটার গ্যাপটা অনেক বড় ছিল। আপনি ওখান থেকে লেখাপড়া শেষ করে এখন আপনার কর্মজীবনে কি করছেন? আমি একটা কোম্পানিতে কনসালটেন্ট হিসেবে কাজ করি। সেই কোম্পানি কিসের, মানে আপনার কাজের ধরনটা কি? এটা হলো ভার্জিন মিডিয়া কোম্পানির নাম।
এদের অনেকগুলো প্রোডাক্ট আছে, ওভার অনেক। মিডিয়া মিন এর কি টেলিভিশন, রেডিও এই ধরনের প্রোডাক্ট তাদের, নাকি অন্য কোনো প্রোডাক্ট আর কি? মানে ভার্জিন মিডিয়া বললেন আপনি যে। না, মিডিয়া শুধু ইজ নট আপনার আপনি নিউজ, এটা শুধু নিউজ কভার করে না, এটা অনেকগুলো সেক্টর এদের আছে। এরা ধরেন ইন্টারনেট প্রোভাইডার, মিডিয়া, তারপরে টেলিকমিউনিকেশন, লেটেস্ট যে আইটি সেক্টর করে। বড় কোম্পানি একটা ইংল্যান্ডের, এটা ওয়ান অফ দি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যে কি বলবো, আপনার যে কর্মতৎপরতা বা আপনার যে সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড, সে সম্পর্কে একটু যদি আমাদের ধারণা দেন, কারণ আমরা জানি আমাদের দর্শকদের জন্য। আমি মেইনলি আপনার স্কলারশিপ দিয়ে থাকি। আমি আমার যে মেইন কাজ, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, সেটা হলো ইসলাম করিম ফাউন্ডেশনের মাধ্যমে, ইসলাম করিম ফাউন্ডেশনের মাধ্যমে গ্রামের যে দরিদ্র মেধাবী ছাত্র, ওদেরকে আমরা একটা সিস্টেমের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষার ব্যবস্থা করে থাকি। আমরা প্রতি বছর 200 স্টুডেন্টকে গ্রাম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কালেক্ট করে প্রায় 20 স্টুডেন্টকে আমরা ঢাকায় নিয়ে আসি। ঢাকায় ওদেরকে অ্যাকোমোডেট করা হয় এবং ওদেরকে IELTS, TOEFL, ইংলিশ কোর্সগুলো করে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করানো হয় এবং ইউকে এবং বিদেশে পড়ার একটা স্ট্যান্ডার্ড করে আমরা ওদেরকে বিভিন্ন দেশে ইনক্লুডিং কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর। স্কলারশিপ দিয়ে পাঠানো হচ্ছে নাকি আপনার খরচে ওগুলো পাঠানো হচ্ছে? এটা স্কলারশিপ সেলফ ফান্ডেড ফ্রম মাই ফাউন্ডেশন, ইসলাম করিম ফাউন্ডেশন। এ পর্যন্ত কতগুলো আমাদের দেশের ছেলেকে আপনি বা ছেলে মেয়েকে দেশের বাইরে পড়ানো? আমরা বৃত্তি দিয়েছি ওভার 2000 স্টুডেন্টকে। এদের মধ্যে অনেকেই দেশের বাইরে এবং দেশের ভিতরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। ওভার 2000 স্টুডেন্ট, ওভার 2000। মানে কোন ভিশন থেকে আসলে এই যে আপনি বলছেন যে বাংলাদেশের এই দরিদ্র পরিবারের সন্তানরা যারা কিনা লেখাপড়ায় ভালো করছে, তাদেরকে স্কলারশিপ দিয়ে বিদেশে পাঠাচ্ছেন, তারা কি দেশে ফিরে আবার দেশের জন্য কাজ করবে আপনার মনে হয়? আমি তো অপটিমিস্টিক। আমি ভাবি যে আমি যেহেতু করেছি, ওরাও করবে। আর তাছাড়া নলেজ ইজ পাওয়ার, শিক্ষাই শক্তি। ইট ইজ এ পটেনশিয়াল পাওয়ার, রিয়েল পাওয়ার ইজ হাউ ইউ অ্যাক্ট ইট। তা আমরা ছোটবেলা পড়েছি যে নলেজ ইজ পাওয়ার, তাই না? শিক্ষাই শক্তি, ইট ইজ অনলি পটেনশিয়াল, একটা সম্ভাবনাময় শক্তি। রিয়েল পাওয়ার হাউ ইউ অ্যাক্ট ইট। আমি পড়াশোনা করেছি, বিদেশে থাকলাম, বিদেশে অনেক বড় হলাম, অনেক প্রাচুর্যের মালিক হলাম, কিন্তু আমাদের নলেজটা এক হলো না। আপনি একটা শিক্ষাগুরু শিক্ষা দিয়েছে, আপনি শিক্ষা নিয়েছেন জীবনে, কিন্তু এটাকে আপনি ইমপ্লিমেন্টেশন করলেন, আপনি কাজে লাগালেন না, তাহলে তো এটা পাওয়ার হবে না। আমি সেই জন্য আমার যতটুকু আছে আমি এটা ইমপ্লিমেন্টেশন করছি ছাত্রদের মাধ্যমে। তার মানে আপনার অর্জিত ধন সম্পত্তি বা আপনার অর্জিত যে পয়সা কড়ি বা রোজগার, সেটি আপনি নিজে ভোগ করার চেয়ে আপনি চিন্তা করছেন যে সমাজের জন্য খরচ করলে, একটা ক্ষেত্র তৈরি করলে সেটা অনেক বেশি কাজে লাগবে, আপনি মনে করছেন? অবশ্যই। আমি নিজে একটা কনসেপ্ট আমার নিজের আছে, যেটা ওয়ার্ল্ডে এটা নেলসন ম্যান্ডেলা অথবা মহাত্মা গান্ধী অথবা বিশ্বের কোন ফেমাস ব্যক্তি নেই, এটা আমি নুরুল করিমের একটা কনসেপ্ট। এটা হলো দ্য সিম্পল ডিমান্ড অফ আওয়ার টাইম ইজ এ নেসেসিটি টু আপলিফট আওয়ার হিউম্যানিটি and to help overcome poverty and make the world a better place for the people who are starving, who hasn't got a taka, pound, rupee, yen to buy some food for a day. We all should upgrade our humanity. No matter you are a prime minister, you are an opposition leader, you are a member of parliament, you are a businessman, you are a multimillionaire, you are a student, you are a teacher, you are a daily laborer. As long as you can upgrade your humanity from your place, the world will be a better place, Bangladesh will be a better place, and there will be no poverty. আমরা যে আজকে খাদ্য কেনার একটা টাকা যার কাছে নাই, তার জন্য কথা বলি, তাকে নিয়ে ভাবি, তাকে নিয়ে স্বপ্ন দেখি, তাহলে বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হবে। আমরা বিশ্বকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো। এই কনসেপ্ট থেকে আমি কাজ করি। ভেরি নাইস। বাট একটা জিনিস আমি জানি যে আমাদের দেশের মানুষের মধ্যে, বিশেষ করে যারা অভাবগ্রস্ত মানুষ, তাদের কাছে কিন্তু আগে অর্থটা পেটের ক্ষুধা বৃদ্ধি করার জন্যই, মানে তাদের সামাজিক উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়নের চেয়ে মানে তাদের ক্ষুধা নিবৃত্ত করার ব্যাপারটাই আগে। তো সেই ক্ষেত্রে এইরকম একটি দেশে যেখানে কিনা সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে বা কাছাকাছি বাস করে, যাদের দৈনন্দিন চাহিদা মানে মৌলিক চাহিদাগুলো মেটানো সম্ভব হচ্ছে না অর্থের অভাবে, সেই দেশে আপনার এই ইথিক্স, আপনার এই নীতি, আপনার এই চিন্তা কিভাবে প্রয়োগ করা সম্ভব, আপনি কি মনে করেন? এটা হলো অ্যাওয়ারনেস। আপনি সেজন্য আমি আরেকটা কনসেপ্ট হাতে নিয়েছি। সারা বাংলাদেশে যত জেলা উপজেলা আছে,
84 উপজেলা এবং 64 জেলা। এই জেলা এবং উপজেলাতে যত প্রেস ক্লাব আছে প্রত্যেকটা প্রেস ক্লাবের ইনস্টিটিউটকে, নট এনি ব্যক্তিকে, প্রত্যেকটা প্রেস ক্লাবকে আমি একটা কম্পিউটার এবং যেখানে ইলেকট্রিসিটি নাই ওদেরকে জেনারেটর দিচ্ছি আমার ফাউন্ডেশন থেকে। এটা হলো সাংবাদিকদের প্রযুক্তিগত উন্নয়নের জন্য এই কম্পিউটার প্রদান প্রজেক্টের নাম। এর মাধ্যমে আমি ওদের কাছে যেতে পারবো এবং একটা দেশের উন্নয়নের জন্য বিশ্বে যত দেশ উন্নতির শিখরে উপনীত হয়েছিল, এদের রেভলিউশনের পিছনে জার্নালিজম ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। তো এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দি নেশন আমি বলেছি, গুড এডুকেশন, নলেজ ইজ পাওয়ার আমি বলেছি, কিন্তু এগুলো কম্বিনেশন করি একটা পাওয়ার, এন্ড দ্যাট পাওয়ার টু ইমপ্লিমেন্টেশনের জন্য জার্নালিজম দরকার। সেজন্য আমি এই কনসেপ্টটা করেছি এবং আমি মনে করি আমার দেশে একদিন, আপনি যে কথাগুলো বলেছেন আমার কাছে কিন্তু এটা মনে হয় না এদেশ একদিন সারা বিশ্বকে নেতৃত্ব দিবে। যে জাতি মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে, যে জাতি স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, সে জাতি পৃথিবী থেকে একদিন সোনার মুকুট চিনিয়ে আনে এই বাংলাকে আলোকিত করবে। এটা আমি আই বিলিভ, দ্যাটস মাই কনফিডেন্স। আমরা সবাই চাই, যারা দেশকে ভালোবাসি, যারা আমরা দেশপ্রেমিক, যারা বাংলাদেশের স্বাধীনতায়, অখণ্ডতায় এবং বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করি, সবার মনের মধ্যেই কিন্তু এরকম একটা সুপ্ত বাসনা যে একদিন আমরাও হয়তোবা বড় একটি শক্তি হব। বাংলাদেশ হয়তো আমাদের ল্যান্ড কম, জমি কম, কিন্তু অসংখ্য মানুষ রয়েছে আমাদের যারা শক্তিশালী, যাদের মনে অন্যরকম দরদ আছে, যারা মেধা শক্তিতে আপনার মতো পরিপূর্ণ। এই সকল মানুষকে নিয়ে আমরা আরো কথা বলবো, আরো জানবো আপনার কাছে। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরছি। থ্যাংক ইউ। দর্শক দেখছেন যে কথা কেউ বলেনি, আমরা কথা বলছি একজন নুরুল করিমের স্বপ্ন নিয়ে। তিনি থাকেন লন্ডনে, কাজ করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে, কনসালটেন্সি করেন, কিন্তু তার অর্জিত বেতন কিংবা সে যে রোজগার করেন তার বেশিরভাগই মানুষের জন্য খরচ করেন, নিজ দেশে, নিজের গ্রামে, নিজের এলাকায়, নিজের চারপাশে। তার জন্য আমাদের সবারই শুভকামনা এবং অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা রয়েছে তার কাছে। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি শেষে আবার ফিরছি। ধুতে থাকো। এই বাপ্পি, তোর সাবান স্লো নাকি রে? লাইফবয় হ্যান্ড ওয়াশ 10 সেকেন্ডে। সাধারণ সাবান যেখানে 1 মিনিট নেয়, লাইফবয় লিকুইড হ্যান্ড ওয়াশ 99.9% জীবাণু থেকে সুরক্ষা দেয় মাত্র 10 সেকেন্ডে। এখন লাইফবয় সুপারফাস্ট হ্যান্ড ওয়াশে 20 টাকা ছাড়। জুনিয়র হরলিক্স এর 20টি ভাইটাল মাইক্রোনিউট্রিয়েন্টস ওর যথাযথ ফিজিক্যাল গ্রোথ আর ডিএইচএ ব্রেইন ডেভেলপমেন্ট ও ফাংশনে সহায়তা করে। রোজ নতুন জুনিয়র হরলিক্স খাচ্ছে আর শরীর ও বুদ্ধিতে তরতর করে বেড়ে উঠছে। গরু, একটি ছাগল, একটি মুরগি, আর ওই টেবিলে একটি ছাগল, একটি মুরগি। বুঝছিস? অভিশাপ ভাবিস না, আমরা যা খাই খাবারের পর তার একটা ভাব রয়ে যায়, বুঝছিস? তা ঠিক, গরু খেলে গরু আর ছাগল খেলে ছাগল। আর এই যে তুই ছাগল খেয়ে পুরো একটা ছাগল। নে মোগল নে, কে মানুষ নে, মোগল নে, সবাইকে মানুষ বানা। মুঘল মাউথ ফ্রেশনারের মুখরোচক মশলা খাবার পর আপনাকে রাখবে একদম ফ্রেশ সতেজ। মুঘল মাউথ ফ্রেশনার, এবার সব মানুষ হবে। এখন 50 গ্রাম ফেয়ার এন্ড লাভলি অ্যাডভান্সড মাল্টিভিটামিন ফেস ওয়াশ 20 টাকা কমে মাত্র 60 টাকায়। Hey those, rock on with Rocker! চকলেট ও দুধের দুটি ভিন্ন স্বাদে রকার ওয়েফার, মুখে দিলেই রক অন। এখন 50 গ্রাম ফেয়ার এন্ড লাভলি অ্যাডভান্সড মাল্টিভিটামিন ফেস ওয়াশ 20 টাকা কমে মাত্র 60 টাকায়। রবি দিচ্ছে
এর সবচেয়ে আকর্ষণীয় কল রেট। মাত্র 31 টাকা রিচার্জ করলেই পাচ্ছেন রবি নম্বরে আধা পয়সা প্রতি সেকেন্ড এবং অন্য অপারেটরে 1 পয়সা প্রতি সেকেন্ড কল রেট। এছাড়াও সাথে থাকছে আনলিমিটেড ফ্রি ফেসবুক ব্রাউজিং। রবি। এই যে দেখেন 12 ভরি স্বর্ণ, নগদ 2 লাখ টাকা সব নিয়ে গেছে। ইনভেস্টিগেট। আসেন, এক ডিশ কাচ্চি ছিল সেটাও খেয়ে গেছে। ইয়েস, হাবিলদার এলাকার সবগুলোকে। ইয়েস স্যার। সবাই হাত তোল। ম্যাডাম প্লিজ। বাবুর্চি, ওকে ভালো করে দেখেন। ম্যাডাম ম্যাডাম এটাই চোর। চল এটাই চল। ধরো ধরো ধরো। চেনা যায় ঘ্রাণে খাঁটি ঘিয়ের মানে 100 ভাগ খাঁটি দানাদার প্রাণ প্রিমিয়াম ঘি। ঘ্রাণ, মান ও স্বাদে অনন্য সাধারণ। প্রাণ প্রিমিয়াম ঘি, ঘ্রাণেই কাবু। ভালো চাকরি, নিজের বাড়ি, প্রতিষ্ঠিত, বিয়ের জন্য ছেলেদের মধ্যে আমরা এগুলো সবই খুঁজি, তাহলে মেয়েদের মধ্যে কেন নয়? এই জন্য বিয়ের আগে নিজেকে একটু চ্যালেঞ্জ করো, কিছু করে দেখাও, আর সুযোগ আমরা দেব। ফেয়ার এন্ড লাভলি ফাউন্ডেশন, মেধা ও যোগ্যতার বিচারে আমরা তোমাকে দেব স্কলারশিপ, কারিগরি ট্রেনিং এবং ব্যবসার মূলধন। তাই এখনই কল করো। বিয়ের আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে না? কি হবে না? ফেয়ার এন্ড লাভলি ফাউন্ডেশন। দেখছেন যে কথা কেউ বলেনি, আমরা কথা বলছি একজন নুরুল করিমকে নিয়ে। করিম ভাই, আপনি বলছিলেন আপনার স্বপ্নের কথা, প্রেস ক্লাবগুলোতে আপনি কম্পিউটার দেবেন, তাদেরকে সহযোগিতা করবেন আধুনিক প্রযুক্তির সাথে কিংবা এই কমিউনিকেশনের সাথে মিলিয়ে দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশের এরকম অনেক উপজেলা রয়েছে, অনেক জেলা রয়েছে যেখানে এই সাংবাদিকদের মধ্যেই কিন্তু নানা রকমের দ্বিধা বিভক্তি রয়েছে, তারা নিজেরা এক হতে পারে না। আবার কোন কোন ক্ষেত্রে সাংবাদিকের মান নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়, হয়তো সব সময় নয়, কিছু কিছু ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার ফাউন্ডেশন বা আপনি কিভাবে সেই সকল সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের জন্য বা সমাজের জন্য তাদের কাজ করতে উদ্বুদ্ধ করার জন্য তাদেরকে এই সহযোগিতাটা দেবেন, মানে বিচার করার ক্ষমতাটা কিভাবে আপনি নেবেন? দুটা জিনিস আপনি বলেছেন যে মান উন্নয়নের জন্য আমি কম্পিউটার দিচ্ছি, তাতে মানে বহির্বিশ্বের সাথে প্রযুক্তির সাথে শেয়ার করতে পারবে। আর যেটা ডিবেট আপনি যে ওয়ার্ডটা বলেছেন সেটা হলো যে আপনার যদি ইন্টেনশন ভালো থাকে, একটা কাজ আপনি ভালো করেন, এটা অটোমেটিকলি ভালোর দিকে যাবে। আমি 11টা বা 13টি জেলা অলরেডি আমি দিয়ে দিয়েছি। তো আমার এই চলার পথে আমার যে অভিজ্ঞতা, আমি কোন কোন জেলাগুলোতে দিয়েছেন এবং সেখানে রেসপন্স গুলো কিরকম হচ্ছে? বিউটিফুল এগুলো হলো নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, মানে নিজের আগে শেষ করেছেন? আগে করেছি, হ্যাঁ। টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, কিশোরগঞ্জ, পটুয়াখালী, সিলেটের আপনার একটা পার্ট, এগুলো আমি শেষ করেছি অলরেডি। তো যেটা বলেছি যে ডিবেট, আপনার ওরা ডিবেট, লোকাল প্রশাসন, পলিটিশিয়ান বা জনপ্রতিনিধি তারা কিভাবে এটাকে মনে করছে না যে তাদের গলা কাটা হয়ে গেছেন আপনারা, কিংবা আপনি বিশেষ কোনো সুবিধা নেওয়ার জন্য সেখানে গিয়ে এগুলো করছেন, এরকম মনে করছেন না? তারা করছে না। আমাকে লোকাল প্রশাসন, গভর্নমেন্ট, সরকার আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করছে। আমাদের প্রত্যেকটা জেলা প্রশাসক, আমি যে জেলাগুলো ঘুরেছি, আমি তো সবার নাম বলতে পারবো না, তবে ওনারা অত্যন্ত আন্তরিক, আমাকে থাকার ব্যবস্থা এবং এটা ইমপ্লিমেন্টেশনের জন্য ইনফ্রাস্ট্রাকচার যে কাজগুলো, ওগুলো ওরা হেল্প করছে। এবং ডিবেট যেটা আপনি আগের প্রশ্নে করেছিলেন, সেটা হলো যে আমার এই চলার পথে ওদের আমি কয়েকটা জেলা পেয়েছি যেখানে 2-3টা গ্রুপ আছে। যখন ওরা শুনেছে যে নুরুল করিম ভাই আসতেছেন, আমাদেরকে একটা কম্পিউটার দিবে ডিজিটালাইজ করার জন্য বা আমাদেরকে একটা জেনারেটর দিবে, ওদের মধ্যে এই ভিশনকে নিয়ে ওরা এক হয়ে গেছে। এবং কোথাও কোথাও আমি এটাই বরঞ্চ ওদের ঐক্য হয়ে গেছে। এবং কোথাও কোথাও ডিসির কাছে গিয়ে ওরা বলেছে যে স্যার, আমাদেরকে একটা কম্পিউটার দেওয়ার জন্য ডক্টর নুরুল করিম সাহেব আসতেছেন, আমরা আমাদের মধ্যে ডিভিশন আছে, আপনি একটু করেন। এবং জেলা প্রশাসক স্টেপ নিয়ে ওই 3টা গ্রুপকে এক করে ওরা আমাকে, মানে ওখানে আমি সবচেয়ে বেশি ইন্সপায়ার্ড এবং সবচেয়ে অনার্ড। আমার তো মনে হয় যে আপনার আরো কাজ করার সুযোগ রয়েছে। এই যে আমি একজন মাঠ পর্যায়ে সংবাদকর্মী, আজকে এটিএন বাংলার সাথে কাজ করছি, আমার তো মনে হয় যে আপনার এই প্রতিষ্ঠান থেকে এরকম একটি ইনিশিয়েটিভ নেওয়া যায় কিনা যে নুরুল করিম ফাউন্ডেশন বাংলাদেশে সৎ সাংবাদিকতা, উন্নয়ন সাংবাদিকতা এবং দেশপ্রেমিক সাংবাদিকতার একটি উদাহরণ তৈরি করতে পারে কিনা। ধরা যাক নুরুল করিম ফাউন্ডেশন এখন বাংলাদেশের সমস্ত উপজেলায়
এই আপনার ল্যাপটপ বা কম্পিউটার বা জেনারেটর আপনারা সরবরাহ করছেন, আপনার ফাউন্ডেশন থেকে প্রতি বছর 10 জন মেধাবী সাংবাদিক বাছাই করে তাদেরকে এরকম কোন সম্মান জানানো যায় কিনা যে নুরুল করিম ফাউন্ডেশনের তারা অ্যাওয়ার্ড অর্জন করলেন, সেখানে থাকতে পারে একটা আর্থিক সম্মানী, থাকতে পারে একটি কম্পিউটার, কিংবা থাকতে পারে বিশেষ বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য ব্রিটেনের বিবিসি দেশে ঘুরে আসবে, কিংবা অন্য কোন দেশের একটা বিখ্যাত সংবাদ প্রতিষ্ঠানে ঘুরে আসবে। এটি করার উদ্দেশ্যটা এরকম হতে পারে, বাংলাদেশের যেহেতু অনেক সাংবাদিকই এখন মানে আর্থিকভাবে দুর্বল, অসচ্ছল, কিংবা ভালো কাজ জানলেও তার সেই সুযোগটা করার অর্জন নেই, এরকম কোন প্রাতিষ্ঠানিক সম্মান জানানোর কোন সুযোগ তৈরি করার ইচ্ছা আপনার আছে কিনা আমরা যদি বলি। থ্যাংক ইউ, এটা একটা ভালো আপনি দিক তুলে এনেছেন। আসলে যেহেতু আমি মিডিয়াতে আসি না এবং আমার জিনিসগুলো প্রচার হয় না, আপনি যে প্রশ্নটা করেছেন এটা অলরেডি ডান। আমি সারা বাংলাদেশে করি নাই, তবে আমার জেলার গ্রেটার নোয়াখালীর আমি যারা ঢাকায় সাংবাদিকতা করে আমি প্রত্যেককে অ্যাওয়ার্ডেড মানে ওদেরকে সম্মানিত করেছি। আপনি যে অঙ্কের কথা বলেছেন ওটা একটা ভালো অ্যামাউন্ট দিয়ে, এবং অনেক আমি যেহেতু সারা বাংলাদেশের আমার যে উপজেলা সেখানকার সমস্ত শিক্ষকের সন্তানকে আমি পড়াই, এর পাশাপাশি অনেক সাংবাদিকের সন্তানদেরকে আমি এডুকেশন দিচ্ছি। সেটা আমি লাইমলাইটে আনছি না আর কি এই মুহূর্তে, বা আমি প্রচার হচ্ছে না, কিন্তু এটা আছে, অনেক আছে। মানে এটা এই কারণেই বলার অর্থ সেটা তো যে ধরা যাক যে সারা বাংলাদেশের হয়তো 20,000 সংবাদকর্মী আছেন যারা টেলিভিশন, রেডিও, অন্যান্য সংবাদ মাধ্যমে কাজ করেন, বাট তাদের মধ্যে এরকম অনেক সাংবাদিক আছে যারা কিনা আমাদের ন্যাশনাল পর্যায়ে লেভেলে যারা আমরা কাজ করি তাদের হচ্ছে অনেক ভালো, দক্ষ, ভালো লেখার ক্ষমতা রয়েছে, জাজমেন্ট করার ক্ষমতা ভালো, কিন্তু তারা যেহেতু ঢাকা আর মফস্বল বলে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, সেজন্য কিন্তু তাদের ওই সম্মানটা পাওয়ার সুযোগ নাই। এরকম আপনি যেহেতু একটি কল্যাণকামী প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি এবং আপনার প্রতিষ্ঠান থেকে দেশ অন্যভাবে এগিয়ে নেওয়ার জন্য এক উদ্যোগ নেওয়া হয়েছে, সেহেতু আপনার প্রতিষ্ঠান থেকে কিন্তু এরকম একটা উদ্যোগ হতে পারে যে সারা বাংলাদেশের 10 জন সেরা সাংবাদিককে তাদের লেখা রিপোর্ট বা টেলিভিশনে দেখানো রিপোর্ট থেকে অভিজ্ঞ বা মেধাবী বিবেচনা করে তাদের জন্য একটা স্পেশালাইজড একটা অ্যাওয়ার্ড প্রদানের ব্যবস্থা করবে, যেটার নাম হবে বাংলাদেশ উন্নয়ন পদক দিচ্ছে আপনার ইসলাম করিম ফাউন্ডেশন। হতে পারে, কিন্তু হতে পারে এটা দিচ্ছি আমি, কিন্তু এটা হচ্ছে আপনি যেটা বলছেন আনুষ্ঠানিকভাবে দেওয়া, যেটা অ্যাওয়ারনেস সবাই জানলো, সেটা হচ্ছে না, কিন্তু কাজ হচ্ছে। আমি একটা জিনিসে বিলিভ করি, ওয়ার্ক স্পিক লাউডার দেন মাউথ। আপনার কাজ মুখে সে বেশি কথা বলে, এই কনসেপ্টে বিলিভ করি। সেজন্য আমি হয়তো আপনারটা হবে আনুষ্ঠানিকভাবে, যেমন আমি যে কম্পিউটার দিচ্ছি, আমি কোনো প্রেস কনফারেন্স করি না, আমি সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় ল্যাপটপ কম্পিউটার দিচ্ছি সাংবাদিকদেরকে। তো আমি ওভাবে ভাবিনি যে আমি প্রথম প্রেস কনফারেন্স করি প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে, সারা বাংলাদেশ জানলো, তারপর আমি কিন্তু 13 জেলায় দিয়ে। সেক্ষেত্রে আপনার জন্য বিপদ রয়েছে। আপনি ধরা গেল যে প্রেস কনফারেন্স করে আপনি 5টা প্রেস ক্লাবে কম্পিউটার দিলেন, তখন সারা বাংলাদেশের প্রেস ক্লাবের লোকজন এসে কিন্তু আপনাকে খুঁজবে ঢাকা শহরে যে নুরুল করিম সাহেব কই, তাকে ধরলেই একটা ল্যাপটপ বা কম্পিউটার বা একটা কিছু পাওয়া যাবে। সেটা একটা এক ধরনের বিড়ম্বনার ব্যাপারও কিন্তু রয়েছে। অর্থাৎ আপনি চাইলে পরে কি একযোগে বাংলাদেশের 484টা উপজেলায় কি কম্পিউটার ল্যাপটপ বিতরণ করতে পারবেন? তা তো সম্ভব না, সেটা সীমাবদ্ধ থেকে যায়। যেহেতু আমি এই খাতে মানে বিশেষ করে শিক্ষা উন্নয়নমূলক খাতে, আপনি যেহেতু আন্তর্জাতিক শিক্ষা উদ্যোক্তা, শিক্ষা উন্নয়ন খাতে আপনার অর্জিত অর্থ থেকে কি পরিমাণ অর্থ ব্যয় করেছেন একটু যদি ধারণা দেন আমাদের। এটা এমন তো বলা কঠিন, কিন্তু আমি 25 বছর বিদেশে থাকি এবং আমি আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, প্রচুর অর্থ দিয়েছে। তাহলে আগামী 10 বছরে আপনি কি কি করবেন, কি করতে চান? আমার যেটা ভিশন, আমার যে কনসেপ্ট আমি বলেছি, সেই কনসেপ্টটা ইমপ্লিমেন্টেশন করা, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা মানুষ আমার কনসেপ্টটা জানুক এবং এটা রিয়েলাইজ করুক, এটা অর্থ বুঝুক এবং এটার উপর কাজ করুক। এটা এই ভিশনে আমি কাজ। সেটা কি ওই আপনার গুড নলেজের কথা বলছেন আপনি? না, গুড নলেজ এন্ড নো পভার্টি। যেমন আপনার আমি যে বলেছি, আপনি প্রধানমন্ত্রী হন, আপনি বিরোধী দলীয় নেত্রী হন, আপনি একজন রাজনীতিবিদ হন, একজন পার্লামেন্ট মেম্বার হন, আপনি একজন খেটে দিন মজুর হন, আপনি একজন শিক্ষক হন, আপনি একজন, আমি রিপিট করছি সেম কথা বাংলায়, কিন্তু আপনার জায়গা থেকে যদি আপনার মানবতা বোধটুকু আপনি একটু আপলিফ্ট করেন, মানবতার সাথে দায়িত্বটুকু যদি আপনি আপলিফ্ট করেন, তাহলে সারা বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ হবে। এই যে দায়িত্ববোধ এবং আপলিফ্ট, আপনার হিউম্যানিটি, এই জিনিসটা আমি সোজা বাংলায় আমরা আমাদের দর্শকদের জন্য এটা বলতে পারি যে আমি হতে পারি একজন সাধারণ রিক্সা চালক,
হতে পারি একজন রাজনীতিবিদ, হতে পারি একজন স্কুল শিক্ষক, হতে পারি একজন মসজিদের ইমাম, কিন্তু আমি আমার দায়িত্বটা সম্পর্কে বুঝবো এবং এই দেশ, এই মাটি, এই সমাজ আমাকে যেভাবে দিয়েছে তার রিটার্ন অর্থাৎ আমার নিজস্ব দায়িত্ব রয়েছে। যেমন আমি যে কাজটাই করি, আমি যদি একজন রিক্সা চালক হই, সেজন্য কারোর সাথে অন্যায়মূলক কোনো আচরণ না করি, অর্থ দিয়ে সাহায্য করতে না পারি, তাকে যেন মানবতা দিয়ে সাহায্য করতে পারি। এই কথাগুলোই তো আপনি বলছেন। আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য কিন্তু এই কথাটা মানে অনেক বেশি দরকার, কারণ আমরা নানা রকমের ক্রান্তিকাল পেরিয়ে এসেছি, সামনে আমাদেরকে এগোতে হবে। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শকদের জন্য যদি আপনার কিছু বলা থাকে। দর্শককে আমি বলবো যে আপনার পৃথিবীতে মানুষ বড় হওয়ার জন্য আপনার ডিটারমিনেশন, গোল অ্যান্ড ভিশন দরকার। আপনাকে কন্টিনিউয়াস ট্রাই করতে হবে একটা জিনিস, নট গিভ আপ। আপনি পৃথিবীতে যত অর্জন হয়েছে, যেমন লাইট যিনি ইনভেন্ট করেছিলেন এডিসন, উনি 10,000 টাইম ফেল করেছে, কিন্তু এরপরে 10,000 ট্রাইয়ের পরে সেই সাকসেস হয়েছে। তার মানে পারসিস্টেন্স, আপনাকে নট গিভ আপ। আমি দর্শককে বলবো আপনাদের একটা ভিশন থাকতে হবে, একটা গোল থাকতে হবে এবং কন্টিনিউয়াসলি আপনাকে ট্রাই করতে হবে আনটিল ইউ রিচ ইউর। একবার হেরে গেলেই পুরোপুরি আপনি হেরে গেছেন তা নয়। না, তা না, একবার না, 1000 বার না, 10,000 বার করে যখন পৃথিবীতে মানুষের সাকসেস এসেছে। এবং আমি একটা এখনো অপটিমিস্টিক, ইনোভেটিভ, এন্ড মাই ভিশন ইজ বাংলাদেশ একদিন বিশ্বকে নেতৃত্ব দিবে। আমরা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে আমার যে কনসেপ্ট এটা পৌঁছবে এবং এই বাংলাদেশ একদিন বিশ্ব থেকে সোনার মুকুটে নিয়ে আমাদের মুক্তিযুদ্ধের যারা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে, সেই স্বাধীন ভূখণ্ডটি আমরা একটা বিশ্বকে উপহার দিতে পারবো। এটাই আমার স্বপ্ন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, স্যালুট আপনাকে। বাংলাদেশের মানুষ হয়ে বিশ্বের একটি উন্নত দেশে থেকেও বাংলাদেশকে নিয়ে আপনি এত ভাবছেন, এত কিছু করছেন, এই জন্য থ্যাংক ইউ। দর্শকদেরকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন নুরুল করিমের সাথে। তিনি তার স্বপ্ন আমাদের সাথে শেয়ার করছিলেন, জানাচ্ছিলেন আগামী দিনে এই বাংলাদেশকে কিভাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য তিনি কাজ করছেন। আমরাও তার এই স্বপ্নের সাথী, আমরাও চাই তার এই স্বপ্ন সফল হোক। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে সামনের পর্বে।